আচ্ছা, দেখেন এই প্রোডাক্ট আমরা তাহলে সিলেক্ট করব না। আচ্ছা, এবার আমি সেম একইভাবে যখন আমি প্রথম পার্সোনাল কেয়ার লিখেছি, তারপরে পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট আসছে, তো আমি একটা প্রোডাক্ট রিসার্চ করছি, এটা আমার মন মতো পাই নাই। ওকে, সেকেন্ড একটা প্রোডাক্ট আমি দেখতেছি যে 3K 5 মান্থ, গত মাসে বিক্রি হয়েছে প্রায় 3000 প্লাস, $7 দাম। আচ্ছা, নিচে যদি একটু যাই, এইটাতেও অ্যামাজন আছে, এটাতেও অ্যামাজন রয়েছে, ঠিক আছে। অ্যামাজন রয়েছে, ওটা আমি নিঃসন্দেহে দেখার কোনো দরকার নাই, অ্যামাজন থাকলে ওটা দেখে আমার টাইম লস হবে শুধু শুধু। আচ্ছা, একটু নিচে যদি যাই, এটা হচ্ছে আবার প্রাইভেট লেভেলের প্রোডাক্ট, কারণ এফবিএতে একজন মিনিমাম 3জন সেলার একটা প্রোডাক্টে থাকা উচিত বিক্রির জন্য, ঠিক আছে। এটা আবার অ্যামাজন বিক্রি করতেছে, 7জন ওভারঅল সেলার আছে। আচ্ছা, এটা আবার র্যাঙ্ক আছে অনেক কম র্যাঙ্ক, মোটামুটি 359 র্যাঙ্ক, ঠিক আছে। এটা 20K আবার গত মাসে বিক্রি হয়েছে। নিচে গেলে আরও বড় বড় ব্র্যান্ড আসবে, আরও বড় বড় আসতেছে। এই বড় বড়গুলো আমরা দেখব না, আমরা ছোট ছোট প্রোডাক্টগুলোকে খুঁজে বাইর করতে হবে। একটা নিচে যদি আসি, এই প্রোডাক্টটা আমি দেখতেছি যে 50 প্লাস, কিন্তু এটা হচ্ছে প্রাইভেট লেভেলের প্রোডাক্ট। এটা এটা একজন সেলার এবং কানাডিয়ান, দেখতে পাচ্ছেন কানাডার পতাকা শো করতেছে। আচ্ছা, এখানে আমি নিচে যদি একটু যাচ্ছি, এখানে আবার 4জন সেলার আছে। হ্যাঁ, আমরা সব ইউএসএ দেখব, কারণ আমরা এ, হ্যাঁ, আমরা ইউএসএ দেখব, কারণ আমরা ইউএস থেকেই হোলসেলে মাল কিনে অ্যামাজনে রিটেইল করব, এবং বাইরে থেকে আমরা আনতে যাব না, আমরা ইউএসএ থেকেই কিনবো, ইউএসএতেই বিক্রি করব। আমি দেখতেছি এই প্রোডাক্টটা 6000 বিক্রি আছে গত মাসে, তাই না? তো 6K ধরেন যে আপনি ওভারঅল যদি এক এরকম ব্র্যান্ডে কাজ করা যায়, তো ওভারঅল যদি আপনি $1 করেও লাভ করেন, হ্যাঁ, আপনি 6000-এর ভিতরে 1000 পিস আপনি বিক্রি করবেন, তার মানেও এক মাসে আপনার প্রায় $6000 ইনকাম, তাই না? মানে ইজিলি হিসাবটা $6000 ইনকাম, তো 6000-এ বাংলাদেশ টাকা যদি আমি ধরি, তাও প্রায় ওভারঅল 7,35,000 টাকা আপনার ইনকাম। যাই হোক, এখন প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে আমি এই প্রোডাক্টটা ওয়ান করলাম, বাইরেতে আমি দেখতে পাচ্ছি প্রোডাক্টটা ভালো লাগতেছে আমার কাছে। আচ্ছা, এর ভিতরের কি অবস্থা এখন দেখব। দেখেন, ব্র্যান্ডটা হচ্ছে একটা অন্য ব্র্যান্ড, সেলারের নাম হচ্ছে ফ্রন্ট রো, এটা ইউএস সেলার বিক্রি করতেছে, তার মানে ইউএস সেলার যখন বিক্রি করতেছে, তার মানে এই ব্র্যান্ডটা ইউএসএ ব্র্যান্ড হতে পারে, আমি ধরে নিচ্ছি, তবে আদার্স কান্ট্রি হলে এখানে শো করবে। এফবিএ করতেছে সে, এফবিএ টোটাল হচ্ছে 4জন, এটা হচ্ছে তার বিএসএর র্যাঙ্ক 2308, বিউটি অ্যান্ড পার্সোনালের প্রোডাক্ট, এবং সাব ক্যাটাগরি হচ্ছে বাথ অ্যান্ড শাওয়ার জেলস, ঠিক আছে। আচ্ছা, একটু নিচে যদি আমি আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 6000 প্লাস বিক্রি। আইপি কমপ্লেন আছে কিনা, এটা হচ্ছে আইপি কমপ্লেন, প্রোডাক্টে কোনো আইপি কমপ্লেন নাই, কারণ সবাই ব্র্যান্ডের সাথেই কাজ করতেছে যারা কাজ করতেছে। এবং আমি যদি একটু নিচে যাই, তাইলে এটা অল গ্রাফ আর অফ, ক্লিক লেভেল অন রাইট সাইড, গ্রাফ শো লাইন, নিউ। আচ্ছা, প্রোডাক্টে দেখতে পাচ্ছি একটা থার্ড পার্টি, সবগুলো মোটামুটি অন করি যদি, প্রোডাক্টের ম্যাপ লাইন চলতেছে। এই ম্যাপ লাইন যখন চলে, এই ধরনের প্রোডাক্ট কখনো সিলেকশন করতে হয় না, এরকম টানা চলতে থাকলে, সমান তালে চলতেছে, কোনো ওঠানামাও নাই, কিচ্ছু নাই, সমান তালে চলতে আছে, এই ধরনের জিনিসগুলোকে সিলেকশন করতে হয় না, এই ধরনের প্রোডাক্টগুলোকে। আচ্ছা, এখানে যদি আমি দেখি যে কতজন সেলার বিক্রি করতেছে, 4জন, তো প্রথমে যে বিক্রি করতেছে তার নাম এটা। আচ্ছা, সেকেন্ড একজন বিক্রি করতেছে, এটা হচ্ছে এফবিএম করতেছে। এফবিএম কীভাবে করতেছে, শিপ বাই এ, উনি নিজেই শিপ করতেছে, নিজেই বিক্রি করতেছে, কাস্টমার সার্ভিসটা অ্যামাজনের থেকে নিচ্ছে। আচ্ছা, এরপরে যদি দেখি এও আবার এফবিএম করতেছে, এর কারণে সবগুলো এ নিজে করতেছে, ও নিজে কাস্টমার সার্ভিস দিচ্ছে, 129টা রেটিং, তার মানে মিড লেভেলের সেলার এটা। এরপরে নিচে দেখি এও এফবিএম করতেছে, এরাও মিড লেভেলের সেলার, কারণ রেটিং হচ্ছে 300, ওভারঅল 500 ইনভেন্টরি হইতে পারে, 500-600। হ্যাঁ, এফবিএ 4জন দেখাচ্ছে, কিন্তু মানে অ্যাকচুয়াল ওপর থেকে মানে সব এক্সটেনশনের ডাটা সবসময় সত্যি হয় না প্র্যাকটিক্যালি না দেখলে। হ্যাঁ, ওপর থেকে দেখাচ্ছে যে 4জন আছে, হ্যাঁ 4জনই আছে, 1 2 3 4জনই আছে, কিন্তু কিন্তু
হ্যাঁ, তো তিনজনই হচ্ছে এফবিএম করতেছে, ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট করতেছে, আর একজন এফবিএ করতেছে। তার মানে এই ধরনের প্রোডাক্টে আবার ম্যাপিং চলতেছে, তো এই ধরনের প্রোডাক্ট সিলেকশনে আমরা যাব না। আচ্ছা, ব্যাকে গেলাম, আমি অন্য প্রোডাক্টগুলোতে যাব এবার। একটু নিচের দিকে এসে ছোট ছোট কিছু প্রোডাক্ট খোঁজার চেষ্টা করব আমরা, যেসব প্রোডাক্ট মাসে 200, 500, 1000 বিক্রি, এরকম ছোট ছোট কিছু খুঁজে বাইর করতে হবে। এগুলো 50, এটা একটা 50+ বিক্রি। আরেকটা কাজ করতে পারি আমরা, এখানে 26 জন সেলার আছে ওভারঅল এই প্রোডাক্টটাতে। আমরা এই 26 জন সেলারের এই প্রোডাক্টটা আবার হাই রিস্ক, আইপি অ্যালার্ট করা, দেখছেন আইপি অ্যালার্ট দেয় এই প্রোডাক্টে। তো টোটাল এখানে অ্যামাজন নিজেও বিক্রি করতেছে, ওভারঅল সেলার বিক্রি করতে টোটাল 26 জন। আমরা এখান থেকে একটা ছোট স্টোর খুঁজে বাইর করতে পারি। হ্যাঁ, আমি ডিরেক্ট সেলারে চলে গেলাম, সেলারে দেখি এইগুলো কোনো ছোট ধরনের কেউ আর্ট ট্রেডিং মানে এটা একটা নতুন স্টোর। আর্ট রেটিং মানে খুব বড় স্টোর না, ওভারঅল 10 রেটিং পর্যন্ত আমরা নিতে পারি, ঠিক আছে। ছোট স্টোরের ক্ষেত্রে নিউ স্টোর হইলে লেখা থাকবে, এবং আর না হইলে আমরা 10 রেটিং পর্যন্ত নিব। এরপরে আমরা যদি নিচের দিকে দেখি যে এ মোটামুটি এফবিএম করতেছে, তারপরে এও হচ্ছে এফবিএম এ আছে, এফবিএম, তারপরে এরা হচ্ছে এফবিএম আছে, এরাও এফবিএম এ আছে, এফবিএম, 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 এফবিএম 26 জনের ভিতরে বেশি এ একটা এফবি আছে, ও মোটামুটি 4715 রেটিং এর স্টোর। এখানে এফবিএম চলতেছে, আবার এইটাতে হচ্ছে এটা এফবিএম চলতেছে। না, এফবিএম করলে যে এফবিএম এর ক্ষেত্রে হিসেবটা আবার অনেক অন্য ধরনের করা যায়, সেটা হচ্ছে শিপিং লেভেল। অনেক সময় অনেকে আবার একটু স্ক্যাম টাইপের শিপিং লেভেল কেনে, এটা আবার ওয়াডিটে গিয়ে ধরা খায়, হ্যাঁ, আমেরিকাতে। তো এফবিএমটা অনেক রিক্সি, অনেক রিক্সি, শুধু মানে প্রশাসনিক দিক থেকে অ্যামাজনের দিক থেকেও এফবিএমটা। আচ্ছা, এটা ধরেন যে 6 রেটিং এর, এটা হয়তো এফবিএম স্টোর, আমি এই স্টোরটাও নিলাম, ছোট স্টোরগুলো। আচ্ছা, এটাও 6, গো ইন্ডি, গো ইন্ডিগো, ইন্ডিয়ান নাকি এটা। আচ্ছা, এটাও একটা ছোট স্টোর, এরাও এফবিএম করতেছে, এরাও দেখতেছি এফবিএম ছোট স্টোর। এরা বড় স্টোর মোটামুটি। এ আবার নিউ সেলার, ও আবার ও নিজে এফবিএম করতে আসছে, ও নিজে আবার নিউ সেলার, ঠিক আছে। তা আমি সবগুলো কিন্তু ওয়ান করতেছি ওদের স্টোরগুলো, প্রোডাক্ট আমার আমার নিজের প্রোডাক্ট রিসার্চ করার জন্য। তো এ আবার হচ্ছে বড়, মোটামুটি 145, ওদিকে যাবো না, 114, 152, ওভারঅল শেষ। এখন আমি এখানে অনেকগুলো অন করলাম। আচ্ছা, এই প্রোডাক্টের এটা হচ্ছে একটা স্টোর। আমি যদি একটু নিচের দিকে আসি, তাইলে এখানে এসটি সুইট অ্যাড্রেস থাকে। সুইট অ্যাড্রেস যাদের থাকে তারা বেশিরভাগ সময় রিমোট সেলার হয়, যেমন ইউএস এর বাইরে হয়। তো এরা আবার ইউএস থেকে করতেছে, এগুলো ইউএস ক্লায়েন্ট, হ্যাঁ। তো আমি যদি ভিজিট দ্য স্টোর ফ্রন্টে যাই, আমি দেখতে পাবো সে কোন কোন প্রোডাক্ট বিক্রি করতেছে। মোটামুটি 60K, 6K। আমি তার প্রথম প্রোডাক্টগুলোর দিকে একটু যাই, নিচের দিকে একটু যাইতে থাকি, ছোট প্রোডাক্ট আছে কিনা। এই একটা ধরেন যে ছোট প্রোডাক্ট দেখতেছে আছে, এটা আবার 8 জন সেলার আছে। আচ্ছা, এই প্রোডাক্টটা কেমন আমি যদি দেখি, এটা অন করি। হ্যাঁ 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 হ্যাঁ, ওদের অ্যাকাউন্টে ঢোকেও, মানে ও কিভাবে শুরু করছে, ও ও ও যদি ছোট একটা ব্র্যান্ড, ছোট একটা স্টোর হয়ে কোনো জায়গাতে প্রোডাক্ট নিয়ে আসতে পারছে, তাইলে আমি পারবো না, কারণ ও নিশ্চয়ই তাইলে হয় ব্র্যান্ডের থেকে নিয়ে আসছে বা কোনো সাপ্লায়ারের থেকে নিয়ে আসছে, তাই না। তো ওকে, আমি যদি এখন দেখি যে ফুলফিলমেন্ট, আচ্ছা সেলার আছে টোটাল 8 জন এই প্রোডাক্টটা, তাই না। প্রোডাক্টটা এটা হচ্ছে, আচ্ছা একটু নিচে আসলে দেখি যে বিএসআরটা 2000, এটা মেন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ওপরেরটা অ্যাসাইন। আমি নিচে গেলাম, দেখলাম এই প্রোডাক্টটা হাই রিক্স, হাই রিক্সের প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না, ঠিক আছে। হাই রিক্সের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না। আচ্ছা, তারপরে এই প্রোডাক্ট রিসার্চটা দেখি। তারপরে একটু নিচে আসলে এখানে দেখি যে এর সেলার আছে কতজন, 8 জন সেলার আছে। দেখি এর ভিতর থেকে নিউ স্টোর খুঁজে বাইর করতে পারি কিনা, কোনো আরও সেরকম ভালো কোনো স্টোর আছে কিনা। এই একটা আর্ট রেটিং এর, ও নিজে হয়তো এটা। আচ্ছা, এখানে আবার অ্যামাজন ছিল এই প্রোডাক্টে, এই যে অ্যামাজন। আচ্ছা, এরপরে হচ্ছে ওভারঅল এই।
আমি যদি নিচে গিয়ে দেখি তাইলে এফবিএম দিয়ে ভরা এই প্রোডাক্টটা। হ্যাঁ, এই যে ছোট 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 এই যে তীর আসতেছে, এই যে কমলা কালারের কি আছে, নিউ বা থার্ড পার্টি এফবিএম। ঠিক আছে, আমি যদি অ্যামাজনে ক্লিক করি, যে বাকিগুলো বন্ধ করে দিই চাপ দিয়ে, শুধু অ্যামাজন কবে আসছে এটা দেখার জন্য। অ্যামাজন টোটাল এই প্রোডাক্টটা লঞ্চ হয়েছে 118 দিন। 118 দিনের ভিতরেই এই ব্র্যান্ড কমপ্লেন দিয়েছে যে তার প্রোডাক্ট চুরি করে বিক্রি হচ্ছে, তার কাছ থেকে নিয়ে না। ঠিক আছে, ব্র্যান্ড তখনই আইপি কমপ্লেন দেয় যখন তার অনুমতি ব্যতীত কেউ কি করে, বিক্রি করে। এখন যখন আপনি এই চুরি করে এই প্রোডাক্ট আপনি লিস্টিং করবেন, তখন এই ব্র্যান্ড তো রেজিস্ট্রি করে গেছে না, এই যে সে রেজিস্ট্রি করে গেছে না। তো সে রেজিস্ট্রি যখন করে গেছে, আপনি যখন তার প্রোডাক্টে অ্যাড করবেন আপনার আপনার স্টোরে, তখন সে কি টের পাবে না যে আপনি তার প্রোডাক্টটা আপনার এখানে বিক্রি করতে জন্য লিস্ট করছেন? তার অনুমতি যদি থাকে তাহলে তো ওকে ফাইন, আর যদি না থাকে সে কিন্তু ডিরেক্ট আইপি কমপ্লেন দিয়ে দেবে। আর আইপি কমপ্লেন যদি দেয়, হ্যাঁ হ্যাঁ, এই জন্য অ্যামাজন কি বলেছে, অ্যামাজন বলেছে যে তুমি সবসময় ব্র্যান্ডের সাথে কাজ করো, এবং ব্র্যান্ডের সাথে কাজ করলে এই ধরনের কোনো ঝামেলা ঝুঁকি থাকে না। মানে কেন, ব্যাপারটা অথেন্টিক। হ্যাঁ, চুরির ক্লেম করলেও আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না, কারণ আপনি তো অথরাইজড, আপনার কাছে আছে সব কিছু, তাই না? তো দেখেন অ্যামাজন নিজে ঢুকেছে কবে, অ্যামাজন একদম প্রথম থেকেই এই প্রোডাক্টটাতে বসে আছে অ্যামাজন নিজে। তার মানে এই প্রোডাক্টের অথরাইজড হচ্ছে একমাত্র অ্যামাজন, হয়তোবা অ্যামাজনের কাছে এই প্রোডাক্ট সাপ্লাই করেছে। এই বাকিগুলো, বাকি যে 7 জন আসছে বা 6 জন, এই প্রোডাক্টগুলো হয় তারা ইবে থেকে নিয়ে আসতেছে, না হইলে ওয়ালমার্ট থেকে নিয়ে এসে এফবিএম করতেছে, অথবা কোনো হোলসেলারের কাছ থেকে মাল কিনে নিয়ে আসতেছে। তো ব্র্যান্ড তো সেটা অ্যাকসেপ্ট করতেছে না, তাই না? ব্র্যান্ড যদি অ্যাকসেপ্ট করবে তাহলে আপনার এখানে কেন আইপি কমপ্লেন আসছে? ব্র্যান্ড নিশ্চয়ই তাহলে অ্যাকসেপ্ট করতেছে না বিষয়টাকে, সে ভালোভাবে দেখতেছে না, তাই বিধায় সে আইপি কমপ্লেন দিয়েছে। তার মানে এই প্রোডাক্ট, আইপি কমপ্লেনের কোনো প্রোডাক্ট আমরা নিব না। ওকে, এটা মোটামুটি দেখলাম। না না না, কাস্টমারের কমপ্লেনটা আবার আলাদা। কাস্টমার কমপ্লেন দিলে অ্যামাজন আপনাকে ধরবে, বুঝছেন? যে আপনার কাস্টমার আপনাকে কেন কমপ্লেন দিয়েছে, তখন অ্যামাজনের মনে হইতে পারে যে আপনি কপি প্রোডাক্ট হয়তোবা বিক্রি করতেছেন, হয়তোবা আপনি কপি প্রোডাক্ট বিক্রি করতেছেন, যার জন্য অ্যামাজন আপনাকে প্রশ্ন করবে। তখন আপনি যদি অথেন্টিক বা অথরাইজড হন, তো আপনি কাগজপত্র দেখাইতে পারবেন যে ভাই আমার কাছে ডিলারশিপ সব কিছু আছে, তুমি দেখো এই যে। তখন অ্যামাজন বলবে যে না, তাইলে কাস্টমার এটা মিথ্যা অপবাদ দিয়েছে। বিষয়টা মানে যে কোনো জিনিসের তো সত্য মিথ্যা দুইটা দিক থাকে, তাই না? হ্যাঁ, প্রুভ করতে হবে। তো ওভারঅল ওকে, এই প্রোডাক্টটা দেখলাম, এটা আমার পছন্দ হইল না, আমি গেলাম না। আচ্ছা, এরপরে আমি আরও কিছু স্টোর অন করে রাখছিলাম। আমি এই স্টোরটা দেখতে পাচ্ছি, এখানে 6টা টোটাল রেটিং এই স্টোরটার। আমি যদি এটাতে যাই, এখানে এই স্টোরটাতে ঢোকারই কোনো ইয়া নাই। মেবি এ হচ্ছে এফবিএম করতেছে, একটাও নাই প্রোডাক্ট ওর স্টোরে, যার জন্য ও কোনো দেখাচ্ছেও না যে তার স্টোরটা। আচ্ছা ওকে ফাইন, এটা কেটে দিলাম। আচ্ছা, এই একটা স্টোর দেখালাম যে ভিজিট দ্য গো ইন্ডিগো স্টোর ফন্ট, দেখি এটা। এবার মোটামুটি অনেক কিছু বিক্রি করতেছে, দেখি এফবিএ করতেছে না এফবিএম করতেছে, ছোট ছোট প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, কিন্তু দেখেন যে 100+ গত মাসে বিক্রি। তারপরে এটার আবার দেখাচ্ছে না র্যাঙ্ক ফাইন, এটা আবার 50টা বিক্রি। হ্যাঁ, না, এই যে এই ধরেন যে একটা বিক্রি করতেছে 6000 র্যাঙ্কের, মানে তারপরে ছোট দিয়ে মানুষ শুরু করতে হবে, তো ছোট দিয়ে, তাই না? একবারে তো বড় লেভেল যাইতে গেলে সমস্যা। সে দেখেন জুতা টুতা প্রথম উঠাইছে, ড্রেস ট্রেস, মানে যে অ্যাপ্রুভাল দিয়েছে সুন্দরভাবে তার থেকে নিয়ে হয়তো বা কাজ করছে সে। তো এখন দেখতে এখানে মোটামুটি বেশ অনেক দেখতেছি সে মোটামুটি প্রোডাক্ট উঠাইছে স্টোরে। এসব কিন্তু তার স্টোরের প্রোডাক্ট, মানে তার দোকানের প্রোডাক্ট। তো সে মোটামুটি ছোট হিসেবে কিন্তু বেশ আগাচ্ছে খুব ভালোভাবে। দেখেন যে অনেক প্রোডাক্ট, মানে টয়েস আইটেম নিয়ে কাজ করতেছে দেখা যাচ্ছে বেশি। দেখেন যে টয় আইটেম নিয়ে কাজ করতেছে, ডল, এই যে না, আমরা তো পার্সোনাল কেয়ারে নাই এখন, আমরা পার্সোনাল কেয়ারতে ঢুকছি, তো আমরা একটা বড় প্রোডাক্ট নিছি, যে প্রোডাক্টের সেল আছে প্রত্যেক মাসে 60,000-এর বেশি। তা আমরা
অ্যাজ এ নতুন সেলার হিসেবে বা বিগিনার হিসেবে আমাদের তো শুরু করা দরকার, তাই না? ছোট হিসেবে আমাদের একটা সাডেন টাইম স্টে তো করা লাগবে, বিক্রি করে মোটামুটি একটা প্রফিট তো জেনারেট করা লাগবে। তো তার জন্য আমরা এই ছোটোগুলোতে ঢুকে আসছি, এখান থেকে আমরা ছোট ছোট স্টোরগুলোকে বাইর করে নিয়ে আসছি। ঠিক আছে, আপনি কি বুঝতে পারতেছেন আমার কথা? আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে ডিলিট করে দিই, আমরা এটাতে ছিলাম, এটাও না, আমরা এই স্টোরে ছিলাম। আচ্ছা দেখেন যে এই স্টোরে এটা দেখা যাচ্ছে না কতটা বিক্রি আছে, এটা আবার 1000 বিক্রি। আমরা যে টয়েস যে কোনো আইটেম নিয়ে কাজ করা যাবে, কোনো আইটেমে বাধা নাই, বাধ্যকতা নাই। এটাতে আবার দেখেন 31 সেলার আছে। আমরা সবসময় এই বিষয়গুলো নোট রাখবেন আপনি, সেলার সবসময় এভারেস্ট 20 জনের বাইরে যাওয়া যাবে না, এবং এফবিএম এর চেয়ে এফবিএস প্রাধান্য অ্যামাজনের কাছে সবচেয়ে বেশি। ঠিক আছে, তো এখন 31 জন অল সেলার, সেলার কিন্তু টোটাল 31 জন, এর মধ্যে আপনার কয়জন এফবিএস আর কয়জন এফবিএম আসি এটা কিন্তু আমরা জানি না, জানি? আচ্ছা, এটা আমরা জানি না। তো আমি যদি এখানে দেখি মোটামুটি 3P ওভারঅল, আচ্ছা এই প্রোডাক্টটা দেখি, এই প্রোডাক্টটার 16,000 র্যাঙ্ক আছে। ঠিক আছে, 16,000 র্যাঙ্ক আছে। বিএসআর র্যাঙ্ক নতুনদের ক্ষেত্রে বা অ্যাজ এ বিগিনার শুরু করার জন্য আমাদের সবসময় আমরা বিএসআরটাকে 60,000 পর্যন্ত নিব। বিএসআর হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্কিং যে নাম্বারটা। ঠিক আছে, হ্যাঁ 60,000 এভারেস্ট 60,000 পর্যন্ত আমরা আগাবো, এভারেস্ট 60,000 পর্যন্ত আমরা আগাবো। এখন এখানে 31 জন সেলার আছে, ওকে দেখি আমরা প্রোডাক্টটা, এটা আবার হাই রিস্ক প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্টে আমরা যাব না। এখন হাই রিস্ক প্রোডাক্টটা থাকে, এখন আমরা এখান থেকে তো 31 জন সেলারের মধ্যে থেকে নিউ স্টোর বা ছোট স্টোরগুলোকে তো ফাইন্ড করতে পারি, যেখান দিয়ে আমরা একটা প্রোডাক্ট রিসার্চ করে বাইর করতে পারি। যাই হোক ওটা পরে দেখব। আচ্ছা, আমরা এই স্টোরটা খুলে কিন্তু ঘুরতেছি, ওর স্টোরেই কিন্তু এইগুলো পাচ্ছি আমরা, তাই না? ছোট ছোট আইটেম। আচ্ছা এই আইটেমটা দেখতেছি যে মোটামুটি ভালো, অ্যামাজনও বিক্রি করতেছে, 13 জন আবার বিক্রি করতেছে, এর অল সেলার হচ্ছে 13, 900 প্লাস হচ্ছে গত মাসে বিক্রি। আমি এটা একটু যদি ওয়ান করি দেখি কি অবস্থা। আমি যদি ক্লিক করি সেলারে, সেলারে অ্যামাজন বিক্রি করতেছে 9 টাকা 9 পয়সায়, বাকি সবাই মোটামুটি দেখতেছি বেশি দামে বিক্রি করতেছে, বেশি দাম দিয়ে রাখছে। মানে অ্যামাজন আছে এই প্রোডাক্টে। ঠিক আছে, অ্যামাজন কবে ঢুকছে আমি যদি দেখি, অ্যামাজন মোটামুটি এখানে যে আমি এই প্রোডাক্টটা লঞ্চ হয়েছে 3,340 দিন ওভারঅল, এর ভিতরে 2019 সাল পর্যন্ত অ্যামাজন ছিল, 20, 21, 22, 23 পর্যন্ত কিন্তু অ্যামাজন আর ছিল না, এই জায়গাগুলোতে অ্যামাজন কিন্তু নাই। অ্যামাজন আবার ঢুকেছে কবে, 26 এপ্রিল ঢুকছে 23 সালে, এরপরে আবার কিছু পরে চলে গেছে সে। আমি যদি লাস্ট 1 বছরের ডাটা দেখি, অ্যামাজন প্রথম দিকে ঢুকছে, ঢোকার পরে কিছুদিন মাল বিক্রি করেছে, বিক্রি টিক্রি করে আবার চলে গেছে অ্যামাজন, তারপরে আবার একটু আসছে আবার চলে গেছে, আবার আসছে আবার আসছে আবার চলে গেছে, নাই হয়ে গেছে। এখানে এখন কেন আসছে, এখন কেন আসছে বলেন তো? কারণ বছরের শেষ সময় যে Q4 বিগ সেল চলতেছে এখন, তো সবাই তো চায় যে তার ব্যবসাটাকে বৃদ্ধি করতে হবে, বড় করতে হবে, তাই না? তার জন্য অ্যামাজন আবার দেখেন যে ঢুকে গেছে মে থেকে, হুম মে থেকে, মে থেকে টানা ঢুকে সে আছে মোটামুটি। এবার আমি লাস্ট 3 মাসে যদি দেখি, অ্যামাজন কিন্তু লাস্ট Q4 চলতেছে এখন, আমেরিকাতে যে 4টা কোয়ার্টার হয় সেই কোয়ার্টারে লাস্ট টাইম সে কিন্তু মোটামুটি আছে, বসে আছে প্রোডাক্ট নিয়ে। এখন সে আবার জানুয়ারিতে চলে যাবে, এই প্রোডাক্টটা যখন জানুয়ারিতে সে চলে যাবে, তাহলে তাহলে তো আমি ওই টাইমটা ফাঁকা পাচ্ছি। আবার এই প্রোডাক্টটা আমি যদি সিলেক্ট করি, আমি দেখা গেলো এখন এই প্রোডাক্টটা নিব না, কিন্তু আমি চাচ্ছি মানে প্রোডাক্টটা রিসার্চ করে যে প্রোডাক্টটা ভালো, আমি পরবর্তীতে নিয়ে কাজ করা যায় কি দেখব। তাহলে আমি কি করব, আমরা একটা শিট বানাইছিলাম গতকালকে, তাই না?
গতকালকের ভিডিওতে আমি শিট বানানোটা দেখাইছিলাম। শিট এটা, আচ্ছা এই একটা শিট বানাইছিলাম তাই না আমরা গতকালকে। আচ্ছা এই প্রোডাক্টটা যদি আমাদের পছন্দ হয় আমরা কয়েকটা বিষয় একটু দেখি। প্রোডাক্টের অ্যাসাইন আছে, প্রোডাক্টের ব্র্যান্ডের নাম আছে, সেলারও আছে। প্রোডাক্টটা হচ্ছে টোটাল সেলার হচ্ছে 13 জন, প্রোডাক্টটা 13 জন আছে। তা আমাদের রেঞ্জ হচ্ছে 20 পর্যন্ত, আমরা 20 জন সেলার পর্যন্ত নিব অন এভারেস্ট। ওকে, তো আমাদের 13 জন থাকলো। আমাদের মেন আছে এটা মেন ক্যাটাগরি, এটা হচ্ছে আমাদের সাব ক্যাটাগরি। ওকে, এটা হচ্ছে আমাদের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার ক্যাটাগরি। তো আমি নিচে গেলাম, এটা কমপ্লেন্ট লেনও নাই, অ্যামাজন আছে, থাক অ্যামাজন। অ্যামাজন আমি ওভারঅল দেখছি যে অ্যামাজন একসময় আসছে, ঢুকছে, বাইরে হয়ে গেছে, আবার আসছে, আবার একসময় চলে যাবে। তো আমি এই প্রোডাক্টটা যদি লাস্ট আগামী বছরে 2-3 মাস বা 4-5 মাস পরে নিই, তাইলে আমি আগে থেকে একটু রিসার্চ করে দেখি যে এই প্রোডাক্টটা নেওয়া যায় কিনা। আমি কপি করলাম অ্যাসাইনটা, আমি অ্যাসাইনটা রাখবো এখানে অ্যামাজনের। হ্যাঁ জানুয়ারিতে আমি একটা ধারণা করে নিচ্ছি যে আমি তার ডাটা দেখে একটা ধারণা করে নিচ্ছি যে সে এই মে টাইমটা ঢুকছে, কারণ এই টাইম মে মোটামুটি শিপ মানে জুন জুন পর্যন্ত ঢুকছে। সে ধরেন যে এখানে ওভারঅল শুরু করতে করতে চলে গেছে তার, হ্যাঁ এইদিকে হয়তো সে দাম বাড়াই টাড়াই রাখছিল। তো মোটামুটি ঢুকছে সে কোয়ার্টার 4 টার্গেট করে অ্যামাজন, সে তার কোয়ার্টার 4 টার্গেট করে ঢুকছে। দেখেন এই টাইমটাতে যদি আমি ডাটাটা দেখি, হ্যাঁ এই টাইমটাতে যদি আমরা ডাটাটা দেখি, পিছনের ডাটাটা যদি একটু দেখি, তাহলে দেখেন সে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির পরে চলে গেছিল না, মার্চে কিন্তু সে আবার ছিল না। মার্চ এপ্রিলের টাইমটাতে সে কিন্তু মোটামুটি ছিলই না। কেন ছিল না? কারণ তখন তো কোয়ার্টার 4 না, অত জাঁকজমক যে বিগ সেলের টাইমটা আমেরিকাতে, সেই টাইমটাতে সে কিন্তু কখন আসছে, সে আসছে কিন্তু কোয়ার্টার 4-এ, কোয়ার্টার 1-2-তে কিন্তু সে ছিল না। তার মানে আপনাকে বুঝতে হবে কখন কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করা যায়, সুযোগের অপেক্ষায় থাকতে হবে, সব কিছু রেডি করে থাকতে হবে। এই প্রোডাক্টের সাথে যদি আপনার কথাবার্তা হয়ে যায় যে সে আপনাকে মাল দেবে, আপনিও মাল নিতে চান, হ্যাঁ আপনি নিলেন না, রেখে দিলেন, আপনি একটা ডেডলাইন এখানে এখানে আপনার শিটে রেখে দিলেন যে এটা আমি আগামী এখানে লিখে রাখলেন যে আগামী মার্চ মাসে দেখব বিষয়টা নিয়ে, মার্চে আপনি টার্গেট একটা কোটেশন মার্ক রেখে দিলেন কমেন্ট করে, তাই না? নিতে হবে ম্যান্ডেটরি না, তবে আপনি আপনার আপনার মনে হয়েছে আমি নিয়ে রেখে দিই, পরে যদি কাজে লাগানো যায়, আছে না অনেক অকাজের জিনিসও কিন্তু অনেক সময় কাজে লেগে যায়, তাই না? তো আমি অ্যাসাইনটা নিয়ে রাখলাম। হ্যাঁ এরপর আমি ব্র্যান্ডটা নিলাম, আমি এখানে ব্র্যান্ডটা দিব, ব্র্যান্ড হচ্ছে এই ব্র্যান্ডের ঘরটা, আমি এখানে ব্র্যান্ডটা দিলাম। আমি আচ্ছা এই প্রোডাক্টের অ্যামাজন লিঙ্কটা কপি করে রাখবো পরবর্তীতে দেখার সুবিধার্থে। অ্যামাজন লিঙ্কটা রাখলাম, ক্যাটাগরিটা হচ্ছে আমার বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। হ্যাঁ একটা প্রোডাক্ট আপনি যখন সুন্দর মতো রিসার্চ করতে পারবেন, ওই প্রোডাক্ট বিক্রি করেই আপনি ভালো টাকা কামাইতে পারবেন। মানে রিসার্চটা এখানে ইম্পর্টেন্ট, এখানে কিন্তু প্রফিট খরচ সব কিন্তু দেখা যায় ওভারঅল। আর বিক্রির বিষয়ে আপনাকে চিন্তা করা লাগবে না কখনো, কারণ অ্যামাজনে বুলেটের গতির মতো বিক্রি হয়, হ্যাঁ এটা সত্য। আচ্ছা দেখেন এখানে সেলার টেলার দেখছি আমি মোটামুটি, এখানে অ্যামাজন লিঙ্কও রেখে দিছি। আমার মাল রিসিভিংয়ে স্ক্যানিংয়ে কিছু মাল রিসিভ হয়েছে, স্ক্যানিংয়ে রয়েছে কিছু মাল, এখনও মাল রিসিভ হওয়ার পরে স্ক্যানিং হয়ে এফবিএতে অ্যাভেলেবেল হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, আমার এখনও 2 দিন লাগবে কমপ্লিট হইতে। ও অ্যামাউন্ট, হ্যাঁ ওইগুলো আগের আগের প্রোডাক্ট, এই শিপমেন্টের না, ওটা গত শিপমেন্টের। আচ্ছা তো গত শিপমেন্ট আমার ছিল হচ্ছে আপনার কত ডলারের, আমি গত শিপমেন্ট ছিল আপনার হচ্ছে আমার গত শিপমেন্ট প্রথম ছিল হচ্ছে $1848। তো আমি এখান থেকে মোটামুটি প্রফিট বাইর করতে পারছি $582 ওভারঅল খরচ বাদ দিয়ে। মানে ওইটার আবার এমওকিউ ছিল $4000, মানে বড় ব্র্যান্ড। 4000-এর নিচে নেওয়া যাবে না, ওটা বড়, যেহেতু আমি এখন একটা পর্যায়ে চলে আসছি, এই জন্য দেখা গেল যে মোটামুটি ইনভেস্ট নিয়ে আমারও সমস্যা নেই, আর ওভারঅল মিলাই আর কি, ব্যাটে বলে আমার মিলে যায় আর কি এখন।
না, ওখানে হচ্ছে আপনার 1800, আমি চার সরি 1800 462 গুণ আপনার হচ্ছে 4, 8টা কেস যাবে, সরি 8টা কেস, আর এই সাইডে হচ্ছে 600, ওভারঅল 4196, সরি আমার একটু ভুল হয়েছে, 4196, 4000 মুখী উঠছিল এখান থেকে। 4196 অর্ডার দিয়েছি, ওরা আবার আমাকে ডিসকাউন্ট দিয়েছে 10%। তো সব মিলে এখান থেকে এটা বের করা সম্ভব হয়েছে। যাই হোক, তবে ছোট লেভেলের ক্ষেত্রে হুম, হ্যাঁ প্রথম অবস্থায় এটা আপনাদের বিষয়টা ভিন্ন, কারণ প্রথম অবস্থায় আমাদের টার্গেট হচ্ছে 1000, 1500, 2000-এর শিপমেন্ট করা, তাই না? আমরা যে $3,000 থেকে $4,000 যে হিসেবটা রাখছি, তার ভিতরে আমাদের ডকুমেন্টস থেকে শুরু করে আমরা একটা শিপমেন্ট দিয়ে প্রোডাক্ট প্রফিট বের করা পর্যন্ত একটা ইনভেস্ট নিয়ে নামতেছি, তাই না? আচ্ছা, আচ্ছা তাহলে ওইটা হচ্ছে ওই প্রসঙ্গ। জি, জি। টাকা আমি হোল্ড করে রাখছি কিনা? ধরেন আমি $1500 একটা অর্ডার প্লেস করেছি প্রথম। আমার বাজেট ধরেন যে ছিল আপনার হচ্ছে $4000 এভারেস্ট। তো আমি প্রথম আমার খরচ চলে গেছে ধরেন যে $1000, আমার কাছে আছে $3000, আমি প্রথমে একটা শিপ করেছি $1500, ঠিক আছে? বা আমি ধরে নিলাম আমার কাছে $2000 আছে, তো আমি প্রথম শিপ করেছি $1500। শিপ করলে এই 1500-র এগেনস্টে আমার একটা প্রফিট আসতেছে, সেটা আমি আনুমানিক ধরে নিলাম ধরেন যে 400। তো 1500 শিপমেন্ট করায় আমার ওভারঅল খরচ মিলায় আমার $400 প্রফিট হচ্ছে, তারপরে $1900। তো এখন এই $1900 তো ঘুরতে ঘুরতে আসতে হবে, তাই না? তো এই $1900 যে ঘুরতে ঘুরতে আসবে, এর ভিতরে ধরেন যে আমি দেখলাম যে $1100 আমার বিক্রি হয়ে গেছে। আমি ওয়েট করেছি, সময় লাগবে, আমি ওয়েট করেছি যে আমার $1100 বিক্রি হয়ে গেছে, তার মানে একটা এমওকিউ ফুল করার টাকা কিন্তু আমার হয়ে গেছে, গেছে না? একটা এমওকিউ ফুল করার টাকা কিন্তু হয়ে গেছে, কিন্তু আমার ইনভেস্ট না থাকার কারণে আমাকে ওয়েট করা লাগছে, আর মানে সময় অপেক্ষা করা লাগছে। যদি আমার কাছে বেটার ইনভেস্ট থাকে আরও, হ্যাঁ যদি আরও আপনার কাছে ইনভেস্ট আরও বেশি থাকে, তো আপনি সাথে সাথে আরেকটা ব্র্যান্ড পাঠিয়ে দিতে পারবেন, ওইটাও চলমান হয়ে আসবে, এটাও আপনি ঢোকাই দিতে পারবেন। হ্যাঁ আপনার বসে থাকা লাগবে না, তবে ইনভেস্ট কম হইলে এক্ষেত্রে একটু স্লোলি আগাইতে হবে। ওকে, আমরা যেটাতে ছিলাম, আমরা প্রোডাক্টের এই যে এটা ফাইন্ড করতেছিলাম। আচ্ছা এখন আমরা মোটামুটি কি কি নিছি? অ্যাসাইন নিছি, অ্যামাজন লিঙ্ক নিছি, ব্র্যান্ড নিছি, ক্যাটাগরি নিছি, ব্র্যান্ডের ওয়েবসাইটটা আমাদের দরকার, তাই না? ব্র্যান্ডের ওয়েবসাইটটা আমি যদি দেখি, এখানে ব্র্যান্ডের নামটা কপি করলাম, কপি করে আমি হচ্ছে ব্র্যান্ডটার লোগোটা কেমন একটু দেখে নিব। এটা মনে হয় ওর লোগো, উইথ পিওর। আচ্ছা একটু ব্যাক সাইডগুলো দেখার চেষ্টা করব আমরা। ব্যাক সাইডে অনেক সময় নাম টাম লেখা দেয়া থাকে, ইন্টিগ্রো, এখানে ব্যাক সাইডে অনেক নাম লেখা থাকে, বা সাপ্লায়ার কে, বা ওদের ওয়েবসাইটগুলো শো করানো থাকে, এরকম থাকে। আচ্ছা দেখতেছি কেউ নাই। আচ্ছা আমি ব্র্যান্ডের রেজিস্ট্রিতে একটু ঢুকি, ব্র্যান্ডটার রেজিস্ট্রিতে যদি যাই, ব্র্যান্ডের অনেকগুলো আইটেম, মোটামুটি প্রোডাক্ট এখানে কতগুলো লিস্ট করা আছে দেখতেছি। আচ্ছা আমি সার্চ দিছি গুগলে, আমি দেখি এইটা কিনা, প্রথমটা কিনা। প্রথমটার সাথে মিলে যাচ্ছে, তাই না? এটাই প্রথমটার সাথে মিলে যাচ্ছে। এবং আমি যদি এখানে ডোমেনটা দেখে দেখে খেয়াল করি, সেটা হচ্ছে আমার ব্র্যান্ডের নামটার সাথে মিলাইতে হবে ডোমেনটার দিকে। তো DESERT, DESERT, তাই না? এরপর হচ্ছে ওকে, এরপরে হচ্ছে ESSE, ESSE, NCE, NCE, NC, এন, আচ্ছা EENCE মিলছে, ব্র্যান্ডের নামের সাথে ডোমেন মিলছে, তার মানে এটা একটা অথেন্টিক ব্র্যান্ডেরই ওয়েবসাইট। আমি যদি নিচে আসি, মানে এইটা ব্র্যান্ডের মতো সেম হুবহু কপি করে অনেকে স্ক্যাম করে, পাকিস্তানি বা অন্যান্য কান্ট্রি অনেকে করে, নাম না মেনশন করি, তো করে, এগুলো করে, হ্যাঁ।
তো আমাদের নিজেদের সতর্কতা আমাদের নিজেদের থাকতেই হবে। এটা তো আর আপনার সতর্কতা ভাই আমি বলে এ করলে তো হবে না, আপনার সতর্ক আপনাকে থাকতে হবে, তাই না? তো দেখেন আমি এখানে আসার পরে আমার কাজ কি ছিল, শীট অনুযায়ী আমাকে ব্র্যান্ডের ওয়েবসাইটটা রাখতে হবে। ব্র্যান্ডের এইটা হচ্ছে ব্র্যান্ডের ওয়েবসাইট, আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে ব্র্যান্ডের ওয়েবসাইটটা দিলাম। ব্র্যান্ডের ইমেলটা আমার দরকার, তাই না, মাল কথা বলার জন্য। আমি যদি একটু নিচে যাই, এখানে একটা মেইল দেখতে পাচ্ছি, কাস্টমার কেয়ার কন্টাক্ট আসে যদি যাই, দেখি এখানে কন্টাক্ট আসে আমার হচ্ছে একটা, এখান থেকেই অ্যাপ্লিকেশন করার একটা সিস্টেম আছে, তাই না? এখানে নাম ফোন নাম্বার দিয়ে আপনার যে আপনি হোলসেলে মাল কিনতে চান সেটা আপনাকে এখানে লিখে দিয়ে আপনি একটা পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনি তাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন, অথবা তাদের কাছে কল দিয়ে আপনি কথা বলতে পারেন যে আমি মাল নিতে চাই, তুমি তোমার যে প্রোডাকশন ডিপার্টমেন্টে আছে তাকে ফরওয়ার্ড করতে পারো কিনা, কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট নাম্বার এটা, যে আমি তোমার মার্কেটিং ডিপার্টমেন্টে কলটা ফরওয়ার্ড করো, আমি তোমার থেকে প্রোডাক্ট কিনতে চাই। হুম, তখন সে ফরওয়ার্ড করে দিবে কল। তো আমি মেইলটা প্রাথমিক মেইলটাই রেখে দিচ্ছি, ব্র্যান্ড ইমেলটা। আর ব্র্যান্ড ইমেলটা আমি রেখে দিলাম, দেওয়ার পর আমার ফোন নাম্বারটা দরকার আছে, তো ফোন নাম্বারে আমি কল দিতে পারি প্রথম মেইল করে। হ্যাঁ, এটা ফোন নাম্বার। এই ফোন নাম্বারের আগে আপনার হচ্ছে +1 যোগ করে নিতে হবে, ঠিক আছে? এফএকিউতে আমরা একটু গিয়ে দেখব যে এটা অ্যামাজনকে মাল দেবে কিনা বা হোলসেলে মাল দেয় কিনা, এই ধরনের কোনো কথাবার্তা লেখা আছে কিনা। কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ, হাউএভার, আচ্ছা ভিগান, ভেজিটেরিয়ান প্রোডাক্ট, আমরা হোলসেল বা অনলাইন রিসেলার এই ধরনের কোনো কথাবার্তা এদের এখানে এফএকিউতে আছে কিনা, এগুলো থাকলে তাদের পলিসি দেখে নিতে হবে। ওকে, আমি এখানে কিছু পাইনি। টার্মস অফ ইউজে গেলে কপিরাইট, ট্রেডমার্ক, থার্ড পার্টি ওয়েবসাইট, নিচে টার্মিনেশনগুলো আছে। আপনাকে বিজনেস করতে হলে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। হ্যাঁ, না জেনে হুটহাট একটা ডিসিশন নেওয়া উচিত হবে না। কারণ আমাদের দেশে যেটা হয় যে এগুলো আসলে আমরা যতটা সহজ মনে করি সব কিছু, এতটা আসলে ইজিলি সহজ মনে করা আমাদের উচিত না। কারণ কেউ ভাই 10টা টাকা যে আপনি ইনকাম করবেন এটা সহজে হবে না, মানে সহজে কোনো কিছু করা যায় না, কিন্তু যে জিনিস সহজে হয় তার মধ্যে ঝামেলা থাকে, যা সহজ হবে তার মধ্যে ঝামেলা আছে। হ্যাঁ, এখানে ডিসপিউট রেজলিউশন, আমরা এন্টারটেইনমেন্ট পলিসি, রেসপেক্ট হাবিজাবি লিখছে, এটা তাদের হেডকোয়ার্টার, কপিরাইট এজেন্ট নিউ ইয়র্ক। তো আমরা এখান থেকে নিউ ইয়র্কের ঠিকানা দেখে কিন্তু কনফার্ম হইতেও পারতেছি যে আমরা এটা নিউ ইয়র্কের মানে আমেরিকান ব্র্যান্ড একটা। কান্ট্রি লাইফ এলএলসি। আচ্ছা, ইফ ইউ হ্যাভ এনি কমেন্টস রিগার্ডিং এগ্রিমেন্ট হাবিজাবি, তো কনজিউমার অ্যাফেয়ার্স এট এই মেইলে মেইল করা ওয়েল অ্যাড্রেস হাবিজাবি। আচ্ছা, এই মেইলটা অনেক সময় 2টা 3টা মেইল যা পাওয়া যায়, একটা আমি মেন সেন্ডে রাখবো আর একটা সিসিতে রাখবো, যেন ওদের চোখে পড়ে আমার মেইলটা, মানে এমনভাবে জ্বালাই খাইতে হবে যে যেন চোখে পড়ে ওদের, ঠিক আছে? আচ্ছা, আমি নিচের দিকে গেলাম একটু, এখানে কন্টাক্ট আসের আমি ফোন নাম্বারটা নিয়ে কাজ ছিল, আমার ফোন নাম্বারটা আমি কপি করে নিই, কপি করে এখানে রাখলাম। আচ্ছা, এবার আমার কাজ হবে কি, আমার কাজ হবে ধরেন যে আমি একটাতে বুঝাইলাম, আমি মিনিমাম এখানে প্রতিদিন 5-7টা করে ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে। আজকে ধরেন যে কয় তারিখ, আজকে হচ্ছে 8 তারিখ, তাই না? তো আমি এখানে ধরেন যে আজকে আমার টার্গেট আছে আমি 10টা ব্র্যান্ড যেভাবে হোক সারাদিনের মধ্যে একটু বসে রিসার্চ করব। তো 8/11/2025 এখন, তো আমি ডেটটা দিলাম, ডেটটা দিয়ে এখানে আমি একটা মার্ক করে নিলাম, এটা বড় করে এখানে করে দিলাম, ঠিক আছে? তো আমি এখানে এবার প্রোডাক্ট রিসার্চ করা, একইভাবে প্রোডাক্ট রিসার্চ করা শুরু করব। ধরেন যে এই তারিখে আমি এরকম 5টা ব্র্যান্ড পাইছি, 5টা ব্র্যান্ড। তো 5টা ব্র্যান্ডকে এবার আমাকে মেইল করা উচিত,
কাজের রেগুলারিটি থাকতে হবে। আজকে 5টা করলাম আর এক সপ্তাহ পরে করলে করলাম, না করলে নাই, এভাবে কিন্তু রেজাল্ট কখনো আসবে না। স্বাভাবিক যে কোনো জিনিসেরই রেগুলারিটি থাকতে হবে এবং মোটামুটি প্যাটার্ন ওয়াইজে যখন আপনি আগাইতে থাকবেন, ধাপে ধাপে যখন আপনি আগাইতে থাকবেন, সেই জিনিসে আপনি সাকসেস হওয়ার রেশিও আমি নিজে বলি যে 90 থেকে 95%। কারণ আমি নিজে করেছি, নিজের প্র্যাকটিক্যালি, এই জন্য মানে নিজের কনফিডেন্স থেকেই বলতে পারি যে কোনো জিনিসে। তো আমি মোটামুটি ব্র্যান্ড ট্রান্ড সব খুঁজে পাইলাম। তো আমি এখানে দেখি যে ওর ওয়েবসাইটে কেমন প্রাইস দিয়ে রাখছে ও এগুলার। আমি যদি এই ব্র্যান্ডটার নামটা কপি করে দেখি যে এর আরও ব্র্যান্ড আছে, হ্যাঁ এর আরও প্রোডাক্ট আছে, আমি এখানে ব্র্যান্ডটা কপি করে এখানে সার্চ দেব, দেখি আনুমানিক একটা ধারণা করা যাইতে পারে যে এটা হচ্ছে $19, হ্যাঁ অ্যামাজনে বিক্রি হচ্ছে। আর তার ব্র্যান্ড ওয়েবসাইটে কততে দেয়া আছে? $20। তার মানে আমি যদি ধারণা করি এই প্রোডাক্টটা মিনিমাম হাফ প্রাইস, হাফ দাম পর্যন্ত প্রাইস হয়, হ্যাঁ হাফ দামের কমে যায়। তো $19 যদি অ্যামাজনে হয়, এখানে ব্র্যান্ড দিয়ে রাখছে $20, তার মানে আমি ধারণা করতে পারি যে মিনিমাম 50% কম, মানে 9-10 ডলার মতো হইতে পারে দাম, বা $8 মতো হইতে পারে। আমি এভারেজটা এই প্রোডাক্টটা যদি প্রফিট ক্যালকুলেশন করি, তাইলে আমি দেখেন যদি বলি যে আচ্ছা, আমি যদি এই প্রোডাক্টটা ক্যালকুলেশন প্রফিট করি, আমি ধরে নিলাম যে এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে, আমি হোলসেল পারচেস করতে পারবো $8। প্রফিট মার্জিন কীভাবে ক্যালকুলেশন করে দেখেন, $8 আমি এখানে দেখতে পাচ্ছি $20, তো আমি ধরে নিচ্ছি এটা $8 থেকে $9 হবে, এভারেজটা আমি $8 ধরলাম। তাহলে এই প্রোডাক্টটার আমার এবার হচ্ছে প্রফিট ক্যালকুলেশন করা দরকার যদি আমি সেই প্রোডাক্টটা আসলেই শিপমেন্ট দিই। হ্যাঁ, তাহলে এবার আমি অ্যাসাইনটা নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে রেভিনিউ ক্যালকুলেটরে চলে যাবো। অ্যামাজনে এরকম একটা রেভিনিউ ক্যালকুলেটর আছে, ঠিক আছে। তারপরে আমি এখানে গিয়ে পেস্ট করব, এখানে গিয়ে পেস্ট করলাম। পেস্ট করলে আমি দেখি যে অক্টোবর ডিসেম্বরে এই প্রোডাক্টের খরচ কেমন। এই প্রোডাক্টের খরচ হচ্ছে আমার $10.02 ওভারঅল কস্ট, ঠিক আছে। 10 টাকা 2 পয়সা ধরেন যে আমি ধরে নিচ্ছি এটা $10, আমার ওভারঅল খরচ মিলাই যাবে হচ্ছে $11 পর্যন্ত পড়ে যাবে। আর প্রোডাক্টটা, হ্যাঁ এটা 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 আপনি সেলার সেন্টার না হইলেও না, এটা আপনি রেভিনিউ ক্যালকুলেটর লিখলে আপনার গুগলে চলে আসবে অ্যামাজন রেভিনিউ ক্যালকুলেটরটা। হ্যাঁ, তো $11 ধরেন আমার খরচ, ওভারঅল খরচ, তা আমার টোটাল হচ্ছে পড়ে যাচ্ছে $19, তাই না। তাইলে আমার এই প্রোডাক্টটা ওভারঅল হয়তো বা $20 যদি প্রোডাক্ট অ্যামাজনে সেল করে, বা আমার এটা যদি $7 হয়, ধরেন যে আমি $7 ধরে নিলাম বা $8 ধরে নিলাম, তাও ধরেন যে 18 এটা যদি $19 বিক্রি হয়, তাহলে আমার $1 লাভ থাকবে, $1 লাভ থাকবে। ওই প্রোডাক্টটা, আচ্ছা ধরেন যে মোটামুটি মাসে 1000 বিক্রি আছে, আমার কাছ থেকে যদি মানুষ 300 পিসও কেনে, তাও তো সারা মাসে একটা আইটেম থেকে $300 লাভ করা সম্ভব, সম্ভব না? আচ্ছা, $11 কিসে কিসে যোগ হইলো দেখেন। এখন এই জিনিসটা আসলে কেউ দেখায় না, এইসব জিনিস কেউ দেখাবে না। মানে সবাই বলে কি, আপনি এই $8 ব্র্যান্ডের কাছ থেকে কিনে নিয়ে আসবেন, অ্যামাজনে বিক্রি করবেন $20, মানে মাঝখানের $11 আপনার প্রফিট। আমরা তো সবাই চোখ বন্ধ করে ওইদিকে দৌড়াইতে থাকি। দেখেন এখানে রেফারেল ফি, অ্যামাজনের অ্যামাজনের রেফারেল ফি কয় টাকা? $2.87, নিচে আর কোনো ফি নাই। তার মান্থলি 1 মাস রাখলে সে প্রতি ওই ইউনিটের জন্য, প্রতি ইউনিটের জন্য সে খরচ কাটবে 22 পয়সা। তার ইনবাউন্সিং কস্ট, হ্যাঁ এটা সে রাখবে 22 পয়সা। অ্যামাজন এককালীন টাকা নাই বলতে, এককালীন না, এটা যখন শিপ হবে সেই সময় আপনার, মানে একটা প্রোডাক্ট বিক্রি হইলে আপনার এই টাকাটা কাটবে সে, এগুলো করবে না সে। আপনার ওই যে এফবিএ কথাটা কি, ফুলফিলমেন্ট বাই মার্চ, এই অ্যামাজন, এই যে অ্যামাজন আপনার এইগুলো করে দিচ্ছে, তার জন্য সে ফি নিবে না।
একটু নিচে আসলে আমরা দেখতেছি যে টোটাল এফবি ইনবাউন্স প্লেসমেন্ট ফি, ধরেন যে গাড়ি থেকে নামানো, গাড়িতে ওঠানো বা এটার আরও অন্যান্য যে খরচ আছে। আচ্ছা, এফবি ইনবাউন্স প্লেসমেন্ট ফি, সার্ভিস ফি, এটা 49। এরপরে রিমুভাল পার ইউনিট, প্রত্যেক ইউনিট সে এখানে পাঠানোর জন্য নেবে হচ্ছে $3। এইভাবে আর কি ওভারঅল একটা কস্ট আমরা আনুমানিক ধারণা করি। হ্যাঁ, এখানে কম বেশ হইতে পারে, 50 পয়সা কম হইতে পারে, 50 পয়সা বেশি হইতে পারে এই ডলারের ভিতরে। অ্যামাজনে যাওয়ার আগে শিপিং আর যেটা ওইটা আমরা এখানে ধরে নিছি, এই যে আমাদের ধরেন যে 7 টাকায় যদি প্রোডাক্ট নিই, তাহলে ধরেন যে আমার এখানে যাচ্ছে হচ্ছে 10 টাকা 2 পয়সা, তো মাঝখানে আমি 1 টাকা ধরে নিচ্ছি আমার শিপিং আর পেপিং এর খরচ। হুম, বুঝতে পারছেন? তার মানে আমার যদি 1 টাকা করে লাভ থাকে, তার মানে আমার কাছ থেকে ওভারঅল এই প্রোডাক্ট সেল আছে প্রত্যেক মাসে হচ্ছে, কই গেল, সেল আছে হচ্ছে আপনার 1000+, মানে 1000 1K প্লাস দেখানো মানে অলমোস্ট 1500 সেল আছে। তো আপনার কিচ্ছু দরকার নাই, আপনার কাছে সারা মাসে 300 প্লাস বিক্রি হোক, আপনার কাছ থেকে 200টা বিক্রি হোক, এটা একটা প্রোডাক্ট। আপনি নিশ্চয়ই এই ব্র্যান্ডের কাছ থেকে একটা তো আইটেম কিনবেন না, নিশ্চয়ই 3-4টা আইটেম কিনবেন ইনভেন্টরিতে। তো তখন আপনার লাভের পরিমাণটা তখন একটা প্রোডাক্টে দেখা গেল যে 200 টাকা, একটা প্রোডাক্টে 100 টাকা, একটা প্রোডাক্টে 75 টাকা, এইভাবে আপনার প্রফিটটা আসে। ঠিক আছে, একটা প্রোডাক্টে ধরেন যে আপনার বিক্রি হবে 120 টাকা। এই মিলে আপনার ধরেন যে 4টা আইটেম করছিলেন, একটা শিপমেন্ট দিয়েছেন আপনি, ওভারঅল খরচ দিয়েছে $1500, একটা শিপমেন্ট করছেন, তো 300 আর 100, 420, 420 আর 75, 420 আর 75 হচ্ছে 495। এই 495 আপনার ওভারঅল খরচের পরে, 495 হচ্ছে ওভারঅল খরচের পরে আপনার প্রফিট। বুঝতে পারতেছেন কিনা আমার কথা? একটা ওভারঅল 1500 টাকা খরচ করলে আপনি 495 টাকা আপনার আসবে। আমি সেটাও বাদ দিলাম, আমি আরও ধরেন এখান থেকে বাকি যে 45 টাকা আছে সেটাও বাদ দিয়ে দিলাম, তারপরেও আপনার 450 টাকা এক মাসে প্রফিট আসবে। এরকম আপনি যদি 10টা ব্র্যান্ডের থেকে ধরেন যে ওভারঅল আপনি 2 বছর বা 1.5 বছর কাজ করতেছেন, কাজ করে আপনি ধরেন যে 15টা ব্র্যান্ডের সাথে কাজ করতেছেন, পার মান্থে যদি আপনার এরকম $400 করে আসে, তো ওভারঅল 15টা ব্র্যান্ডের সাথে কাজ করলে আপনার কত হয়, $6000 প্রত্যেক মাসে আসে। এইভাবেই তো বাড়ে, তাই না? বিজনেস স্কেল আপ করে তো এইভাবে, এটা তো বিজনেস, কোনো সার্ভিস না। এইভাবেই স্কেল আপ করতে হবে আপনাকে। হ্যাঁ, এখন দেখা গেল যে আরও প্রফিট বাড়ে, আরও কমে, আপনি ইনভেন্টরি বাড়াইতে পারলে, আপনি আরও ইনভেস্ট বাড়াইতে পারলে আস্তে 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 আপনার বিজনেসটা আরও বড় হবে। ঠিক আছে, আচ্ছা আমরা ব্র্যান্ডের ওয়েবসাইটটা বের করে রেখে দিছি। হ্যাঁ, আমরা ব্র্যান্ডের ওয়েবসাইটটা রেখে দিলাম, এরপরে গিয়ে আমাদের কাজ থাকবে হচ্ছে মেইল করা। হ্যাঁ, কিভাবে মেইল করতে হবে, আর মেইলের অ্যান্সার আসার পরে আমাদের করণীয় কি, এর মধ্যে আমাদের তারা যদি বলে যে আমাদেরকে কি অ্যাকাউন্ট দেবে তারা, তারপরে আমাদের করণীয় কি, এগুলো হচ্ছে পরে দেখতে হবে, তাই না? আচ্ছা, আজকে, আচ্ছা আজকে হচ্ছে তাহলে আপনি মোটামুটি, আপনার আর প্রশ্ন আছে কি আমাকে বলেন। না, ওইসব প্রশংসা আল্লাহ ভরসা, আপনি হ্যাঁ রেকর্ড চালু আছে, সমস্যা নেই। হ্যাঁ, রেকর্ড দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। হুম, হ্যাঁ, এবার আপনি রেডি করে আপনি নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, নিজে নিজে আপনি ভুল হোক, ভাই ভুল দিয়েই কিন্তু মানুষ শেখে, তাই না? আপনি একটা জিনিস খেয়াল করবেন, যেটা আমি জানি বিষয়টা, যে ঈগল যখন, ঈগলের যখন বাচ্চা হয় বা বাচ্চা থাকে, তখন ঈগল কিন্তু সেই বাচ্চাকে ওড়ানোর জন্য কিভাবে ওড়ায়, এটাকে আমরা অনেকে মনে হয় এই বিষয়টা, একটা এটার গল্প আছে একটা,
মা ঈগল প্রতিদিন কিন্তু আকাশে ওড়ে, বাচ্চা ঈগল প্রতিদিন দেখে, হ্যাঁ প্রতিদিন দেখে যে মা যাচ্ছে খাবার নিয়ে আসতেছে তাকে খাওয়াই দিচ্ছে, কিন্তু সে কিন্তু ওই অ্যাকচুয়াল ওড়াটা শিখতে পারতেছেন না। তো আমি আপনাকে দেখাচ্ছি, হ্যাঁ ভাই এটা এইভাবে এটা এইভাবে, আপনি দেখতেছেন হ্যাঁ ওভারঅল ঠিক আছে। একদিন একদিন বাচ্চা ঈগল বলল যে মা আমিও উড়বো, তখন ওই মা ঈগল হচ্ছে তার কাঁধের ওপরে বাচ্চা ঈগলকে নিয়ে আকাশে উড়তে থাকে। তো বাচ্চা ঈগল অনেক ভালো লাগে যে হ্যাঁ উড়তেছি, মানে এই যে উড়াটা, এই উড়াটা হচ্ছে বাচ্চা নিজে না কিন্তু মা উড়তেছে, মানে আমি উড়তেছি আপনি আমার পিঠে আছেন, আপনি দেখতেছেন হ্যাঁ খুব বোঝাইতেছে খুব ভালো লাগতেছে। যখন অনেক উপরে উঠতেছি উঠতেছে উঠতেছে উঠতে 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 এক পর্যায়ে ঈগল কি করে কাঁধ বাঁকা করে তার বাচ্চাকে ফেলে দেয়। এবার ফেলে দিলে সে ঝাপটাইতে থাকে যে কান্নাকাটি শুরু করতে থাকে এইভাবে। সে যখন ঠিক লাস্ট মোমেন্টে পড়ে যাওয়ার ঠিক আগভাগে আবার ঈগল তাকে ঘাড়ে উঠাই নেয়, আবার ওপরে যায়, আবার নিচে নামে এইভাবে ফেলে দেয়, আবার এইভাবে আস্তে 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 2 দিন 5 দিন 10 দিন করতে 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 কিন্তু সেই বাচ্চা ঈগলও ওড়া শিখে যায়। অ্যাকচুয়াল নিয়ম কিন্তু এইটা। তার মানে আমি এখন আপনাকে ওড়াইতেছি হ্যাঁ 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 তো আপনি এখন এরকম একটা শিট করে 5টা প্রোডাক্ট রিসার্চ করবেন, ভুল হোক, ভুল হইলেই শেখা যাবে, ভুল হইলে প্রশ্ন তৈরি হবে, ভুল হইলে শেখা যাবে। তো আপনি করবেন, করার পরে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমি তো এমন এমন করছি, তা আমি দেখাবো যে ভাই দেখেন আপনার এই জায়গাটায় ভুল আছে, কেন ভুল, এই যে আপনি এই যে আমরা বলছিলাম এই কথাটা যে আইপিএলআরটা নেওয়া যাবে না, আপনি কিন্তু আইপিএলআরটা নিয়ে ফেলছেন, এই প্রোডাক্ট যতই ভালো হোক আইপিএলআর হইলে কিন্তু নেওয়া যাবে না। এইভাবে প্রশ্ন তৈরি করতে 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 আমাদের শেখা হবে ইনশাল্লাহ, এই আর কি। জি জি জি। আর এইখানে মূলত এই বিজনেসটাতে প্রফিট, খরচ এবং মানে ওভারঅল খরচ, পারচেসিং খরচ, শিপিং খরচ, যে ট্রানজাকশন যেসব, আর লাস্টে আমার প্রফিটটা কত কত হচ্ছে এস্টিমেট প্রফিটটা, এটা আবার হিসেব করে বের করে ফেলা যায়, একটা আনুমানিক হিসেব করে বের করে ফেলা যায়। ঠিক আছে, যার জন্য এই বিজনেসটা ভালো। অ্যামাজনের এখন প্রত্যেকেরই গুড সাইড ব্যাড সাইড আছে, হ্যাঁ। এখন ব্যাড সাইড তৈরি হয় বা ব্যাড সাইড কাদের জন্য হয় বলেন তো? হ্যাঁ, তো প্রত্যেকটা আপনি যতক্ষণ ভাই সত্যের পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, সৎ পথে থাকবেন, ততক্ষণ আপনার কাছে সৎ জিনিসই সত্য জিনিসই আসবে। আপনি যেদিন মিথ্যার পথে পা বাড়াবেন, আপনার মিথ্যার পথ থেকে লোকজন আসা শুরু করবে। তো অ্যামাজনের হিসাবে এরকম, অ্যামাজনে আপনি বিজনেস করবেন, অথেন্টিকভাবে করেন, অ্যামাজন আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। কিন্তু আপনি যেদিন উল্টোপাল্টা করবেন প্রোডাক্ট নিয়ে, যেদিন দেখবেন যে একটা উল্টোপাল্টা করে ফেলছেন, সেই দিন দেখা গেলো অ্যামাজন আপনাকে ধরবে যে তুমি এই কাজটা করিছো কেন, এটার প্রুফ কি, এটার অথেন্টিসিটি কি। আমি অনেক প্রশ্ন পাই যে আলিবাবা থেকে প্রোডাক্ট নিয়ে নাকি অ্যামাজনে বিক্রি করে দেওয়া যায়, মানে আমি অবাক, হ্যাঁ আমাকে অনেকে বলে, তা আমি বলি যে এটা কিভাবে। হ্যাঁ এরকম আসলে অনলাইনে এগুলো হয়, কিন্তু এই ধরনের স্ক্যামিং করাটা আসলে উচিত না। ভাই সবাই কষ্টের টাকা দিয়ে একটা জিনিস শিখতে চায়, বুঝতে চায়, সবারই পরিশ্রমের টাকা কষ্টের টাকা, ওই হারাম টাকা খেয়ে কোনোদিন ভালো জায়গায় যাওয়া যায় না, ভালো থাকা যায় না। আজকে ভালো থাকলেও 2 দিন পরে সেখান থেকে খারাপ জায়গায় পড়ে যাইতে হয়, এই আর কি।